গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় রাতভর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান, প্রধান আসামি মিজান সহ গ্রেপ্তার ৭। খেলার মান উন্নয়নে ১৪ উপজেলায় খুলল মিনি স্টেডিয়াম, নাটোর থেকে উদ্বোধন করলেন যুব এবং ক্রীড়া উপদেষ্টা। কক্সবাজারের পেকুয়ায় বেড়িবাঁধ দখল করে অবৈধ স্থাপনা, দুর্যোগে প্রাণহানির ঝুঁকি নিয়ে নিম্ন আয়ের মানুষের বসবাস। এবং জামালপুরে কাজ শেষ হওয়ায় ৫ বছরেও গ্রামীণ বাজারের ৬ ভবন বুঝিয়ে দেয়নি এলজিইডি, রক্ষণাবেক্ষণ না থাকায় এখন মাদক সেবীদের আস্তানা। স্বাগত। এখন জনপদে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় প্রধান আসামি কেটু মিজান সহ এ পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী এবং মিজানের সহযোগী স্বাধীনকে গ্রেপ্তার করা হয়। আর মিজানের আরেক সহযোগী আল আমিনকে গ্রেপ্তার করা হয় রাজধানীর তুরাগ এলাকা থেকে। পরে সুমন, শাহজালাল এবং ফয়সাল হাসানকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এর আগে গেল বৃহস্পতিবার রাত 8:45টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটের সামনে প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিবেদক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করে কেটু মিজান এবং তার সহযোগীরা। এরপর তুহিনের বড় ভাই বাদী হয়ে বাসন থানায় অজ্ঞাত ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। খেলার মান উন্নয়নে দেশের ১৪টি উপজেলায় উদ্বোধন করা হয়েছে মিনি স্টেডিয়াম। সকাল 10:30টার উত্তরের জেলা নাটোর থেকে একযোগে মিনি স্টেডিয়ামগুলোর উদ্বোধন করেন যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ নিয়ে বিস্তারিত জানাতে নাটোর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাহবুব হোসেন। মাহবুব, দেশের কোন কোন উপজেলায় এই মিনি স্টেডিয়ামগুলো উদ্বোধন করা হয়েছে, এ নিয়ে বিস্তারিত জানাবেন। যেমনটি বলছিলেন কিছুক্ষণ আগে, কিন্তু যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিন্তু এই নাটোরের যে মিনি স্টেডিয়াম রয়েছে উপজেলা, এখান থেকে কিন্তু তিনি দেশের যে 14টি মিনি স্টেডিয়াম রয়েছে সেটি উদ্বোধন করেছেন। এবং উদ্বোধনের পরে এখান থেকে তিনি যে নাটোরের যে অডিটোরিয়াম রয়েছে সেখানে গিয়ে ক্রীড়ার মান উন্নয়নে এবং বিভিন্ন যে উন্নয়ন প্রকল্প রয়েছে সেগুলো বিষয়ে তিনি বক্তব্য রাখবেন। তবে উদ্বোধনের সময় তিনি দেশের যে 14টি উপজেলার যে বিভিন্ন ইউনিয়নরা যুক্ত ছিলেন তাদের উদ্দেশ্যে তিনি যেটি বলেছেন যে দেশের প্রতিটি উপজেলায় কিন্তু এই ধরনের যে মিনি স্টেডিয়াম সেটি কিন্তু নির্মাণ করা হবে এবং দেশের যে জোড়াজন্য মিনি স্টেডিয়ামগুলো রয়েছে যেখানে খেলাধুলা হয় না সেগুলোতে তিনি খেলাধুলা ফিরিয়ে নিয়ে আসার কথা জানিয়েছেন এবং সেইগুলো কিন্তু সংস্কারের কথা তিনি বলেছেন। এবং বাকি যেসব উপজেলা এখনো মিনি স্টেডিয়াম হয়নি 150টি যেগুলো নির্মাণাধীন রয়েছেন সেগুলোতে কিন্তু খুব দ্রুত যেন নির্মাণ শেষ হয় সেই বিষয়ে তিনি নির্দেশনা দিয়েছেন। এবং তিনি যেটি বলেছেন যে এই ধরনের মিনি স্টেডিয়াম কিন্তু খেলাধুলার যে মান উন্নয়নের যেটি কার্যকর ভূমিকা রাখে সেটি ভূমিকা রাখবে এবং আগামী দিনে যেন এই প্রত্যন্ত এলাকা থেকে যে খেলাধুলা এবং প্লেয়ার যেন জাতীয় পর্যায়ে সরবরাহ করা সম্ভব হয় সেই বিষয়ে তিনি নির্দেশনা দিয়েছেন। এবং আজকে এই যে নাটোরের এই মিনি স্টেডিয়াম উদ্বোধনকে কেন্দ্র করে কিন্তু যে ক্রীড়ামোদীদের মধ্যে কিন্তু একটি শ্বাস রয়েছে এবং যে তাদের যে উন্মাদনা সেটি রয়েছে। আমরা এখানে বিভিন্ন যে ক্রীড়ামোদী যারা রয়েছেন, সংগঠক রয়েছেন, জেলা ক্রীড়া সংস্থা রয়েছেন, যে বিভিন্ন খেলোয়াড় রয়েছেন তারা কিন্তু এখানে এসেছিলেন এবং তারা যে নির্দেশনাগুলো সেটি কিন্তু শুনে গিয়েছেন। সব মিলে যদি আপনাকে বলি যে এই দেশের যে 14টি মিনি স্টেডিয়াম উদ্বোধন হয়েছে এটি আগামী দিনে হয়তো ক্রীড়াঙ্গনে একটি বড় ধরনের সাফল্য সেটি বয়ে আনবে এবং জাতীয় পর্যায়ে এখান থেকে বড় ধরনের যে খেলাধুলা বা বড় যে টুর্নামেন্টগুলো সেটি কিন্তু এইগুলো মাঠে ঘোরাবে এবং আগামী দিনে জাতীয় পর্যায়ে হয়তো যে খেলার সেটি সরবরাহ করা সম্ভব হবে। রওশন, এই ছিল আমার কাছে সবশেষ খবর।
মিনি স্টেডিয়াম উদ্বোধনের সবশেষ খবর জানাতে নাটোর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহবুব হোসেন। এর আগে রাজশাহীতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন 12টি প্রকল্পের উদ্বোধন করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে রাজশাহী এবং নাটোরের উদ্দেশ্যে একদিনের সফরে যান তিনি। এই সময় রাজশাহীর সার্কিট হাউসে প্রকল্পের উদ্বোধন করেন। এরপর তিনি নাটোরের উদ্দেশ্যে রওনা হন। সফরসূচি অনুযায়ী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের অধীনে রাজশাহী এবং নাটোরে বাস্তবায়নাধীন নানা প্রকল্প উদ্বোধন এবং পরিদর্শন করবেন তিনি। এতে নাটোর উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন আলোচনা সভায় অংশগ্রহণ সহ ভার্চুয়ালি বিভিন্ন প্রকল্প উদ্বোধন করবেন। পরে বিকেলে রাজশাহীর স্টেডিয়াম পরিদর্শন শেষে ঢাকায় ফিরবেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কক্সবাজারের পেকুয়ায় বেড়িবাঁধ দখল করে গড়ে উঠেছে শতাধিক অবৈধ স্থাপনা এবং বসতঘর। প্রাকৃতিক দুর্যোগ এবং ঘূর্ণিঝড়ে প্রাণহানির শঙ্কা নিয়ে যেখানে বসবাস করছে নিম্ন আয়ের মানুষ। শুধু তাই নয়, শত কোটি টাকা খরচে বানানো বেড়িবাঁধ সড়কও এখন শুটকি ব্যবসায়ীদের দখলে। দিনরাত শুটকি প্রক্রিয়াজাতের দুর্গন্ধে অতিষ্ঠ কয়েক কিলোমিটারে বসবাস করা বাসিন্দারা। আরও জানাচ্ছেন হোসেন জিয়াদ। কক্সবাজারের পেকুয়ার মগনামা ঘাট। প্রতিদিন এ ঘাট হয়ে কুতুবদিয়া দ্বীপে যাতায়াত করে কয়েক হাজার মানুষ। এখানে এলে চোখ জুড়ায় বিস্তৃত সাগর, জেলেদের মাছ নিয়ে ফেরার দৃশ্যে। সমুদ্র উপকূলে আছে মন মাতানো হাওয়া। এমন প্রাকৃতিক সৌন্দর্য আর নতুন গড়ে ওঠা বেড়িবাঁধ সড়ক এখানকার আকর্ষণীয় পর্যটন স্পট। প্রতিদিন বিকেলে বা সাপ্তাহিক বন্ধে মগনামা ঘাটে ভিড় করেন শত শত পর্যটক। খুব কাছেই নৌবাহিনীর সাবমেরিন ঘাঁটি। কিন্তু এমন সৌন্দর্য ঢাকা পড়েছে বেড়িবাঁধ সড়কের দুই পাশে গড়ে ওঠা শত শত অবৈধ স্থাপনায়। সমুদ্রের কয়েকশো গজের মধ্যেই সরকারি খাস জায়গায় গড়ে উঠেছে বসতঘর, দোকানপাট সহ অস্থায়ী স্থাপনা। এতে যে কোনো সময় বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগে ঘটতে পারে প্রাণহানির ঘটনা। এছাড়া বেড়িবাঁধ কেটে করা এসব স্থাপনায় ঝুঁকিতে আছে বেড়িবাঁধও। কিছু সরকারি হাট জমি ওখানে থাকে আর কি, নিজস্ব জায়গা জমি খুব কম। যে ভাষা আছে সরকারি জায়গা খুব সরকারি হাট জমি থাকে আর কি। সরকার যদি কোনো স্থান দেয় স্থানে যাবে, না হলে আর অন্য ব্যবস্থা করবে। আমি বেগি বাসা দুয়ান গড় যারা তো বিটা বাড়ি না তারা কি যে হাঁড়িলাম ইন্দি ইল্লা করে নিচে করে কি বান্ধে বাসা মার থেকে। শত কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা বিশালে বেড়িবাঁধ সড়কও এখন স্থানীয় শুটকি আর মাছ ব্যবসায়ীদের দখলে। প্রায় 1.5 কিলোমিটার সড়কের উপরই শুটকি প্রক্রিয়াজাত করে শত শত ব্যবসায়ী। পচা শুটকির তীব্র দুর্গন্ধে এ পথে চলাচল করাই যেন দায়। এতে কমেছে পর্যটকের আনাগোনা। আশেপাশের কয়েক কিলোমিটার এলাকায় দুর্গন্ধ ছড়ানোয় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারাও। এত পচা গন্ধ, আর এখান থেকে 1 কিলো 2 কিলো 2 মিটার গন্ধে থাকা যায় না। এখন রাস্তা পরিবর্তন হলে সুন্দর হয়েছে। এখানে যদি দূর দূরান্ত থেকে মানুষ আসে তাহলে এখানে মানে কি ভালো করে ঘুরতে পারে না, শুধু গন্ধের জন্য। এদিকের গন্ধ শতকরা 70% আমাদের এদিকে যায়। অথচ গুরুত্বপূর্ণ এ বেড়িবাঁধ সড়ক ও সমুদ্র উপকূল ঘিরে আকর্ষণীয় পর্যটন স্পট গড়ে তোলা সম্ভব। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, এই সমুদ্র উপকূলে মেরিটাইম মিউজিয়াম, উন্নত মানের হোটেল, রেস্টুরেন্ট সহ আধুনিক ও পরিকল্পিত বিনোদন কেন্দ্র গড়ার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। কর্মপরিকল্পনা গ্রহণ করেছি। তো মগনামা ঘাট এবং সাবমেরিন যে রাস্তাটা রয়েছে এটাকে আমরা বিভিন্ন পর্যটন শিল্পের আওতায়, যেমন আমরা নৌবাহিনীর সাথে কথা বলেছি, ওনারা একটা সাবমেরিন মিউজিয়াম করার পরিকল্পনা রয়েছে। আগামী 4-5 বছরের মধ্যে হয়তো ওনারা এই কাজটা করবেন। তো আমরা আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আস্তে আস্তে যেই রেস্টুরেন্ট বা সুযোগ সুবিধাগুলি দেওয়া যায় পর্যটকদের, সেইটার জন্য কাজ করছি। ঝুঁকি নিয়ে এখানে বসবাস করা পরিবারগুলো হতদরিদ্র ও বসতভিটা হারা। নিরাপদ আশ্রয়ন পেলে চলে যেতে চান তারাও। হোসেন জিয়াদ, এখন চট্টগ্রাম। জামালপুরে গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় 6টি ভবনের নির্মাণ কাজ শেষ হওয়ার 5 বছরেও বুঝিয়ে দিতে পারেনি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এলজিইডি। রক্ষণাবেক্ষণ না থাকায় ভবনগুলো এখন অনেকটাই পরিত্যক্ত। পাশাপাশি তৈরি হয়েছে মাদক সেবীদের আস্তানা। ব্যবসায়ীদের অভিযোগ, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনের সুবিধা পাচ্ছেন না তারা। এদিকে ভবন হস্তান্তরের প্রক্রিয়া দেরি হওয়ায় একে অপরকে দুষছেন এলজিইডি এবং স্থানীয় প্রশাসন। বিস্তারিত জুয়েল রানার প্রতিবেদনে।
দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো 2019-20 অর্থ বছরের উন্নয়ন প্রকল্পের আওতায় জামালপুরের 6 উপজেলায় 8টি দ্বিতল ভবন নির্মাণ কাজ হাতে নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। দেওয়ানগঞ্জের কাঠারবিল বাজার, বক্সিগঞ্জের নঈম মিয়ার বাজার ও সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ পুরাতন বাজারে ভবন নির্মাণের কাজ শেষ হয় 2020 সালে। আর ইসলামপুরের ধর্মপুরা বাজার, মাদারগঞ্জের বালিজুরি বাজার ও জামালপুর সদরের শাহবাজপুর বাজারে ভবনের কাজ শেষ হয় 2022 সালে। নির্মাণ কাজ শেষ হলেও ভবনগুলো হস্তান্তর না করায় তা পরিত্যক্ত হয়ে পড়েছে, পরিণত হয়েছে মাদকসেবীদের আস্তানায়। এছাড়া ভবনের নির্মাণ কাজের মান নিয়ে অভিযোগ উঠেছে। একটা বাজারের কাজ হয়েছে, কিয়ারের কাজটা ভালো না, নিম্নমানের কাজ হয়েছে এবং ফাটল ধরতেছে এবং কি পোলামানেরা নেশামেশা করে। এই বিল্ডিংটা সরকার এত কোটি খরচ করে যে বিল্ডিংটা বানাইছে, এখন বলতে এই বাজারটা দোকানদারের কাছে হস্তান্তর করে নাই। এই বাজারটা চারিপাশে পরিবেশ নোংরা হয়ে গেছে, থাকা উপরে মাদক এগুলি সমস্যা তৈরি হইতেছে। এদিকে 5 বছরও শেষ হয়নি সদর উপজেলার নান্দিনা বাজার ও মাদারগঞ্জ উপজেলার বালিজুরি বাজারের ভবনের কাজ। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করে ভবনগুলো বরাদ্দ দেওয়ার দাবি ব্যবসায়ীদের। আমাদের এইটা যদি স্থায়ীভাবে হয় তাহলে আমাদের খুব সুবিধা হবো, সব বিষয়ে আমরা ব্যবসা করতে আরম্ভ পাবো, সব বিষয়ে একটা সুবিধা। সরকারের যদি করতো ভালোভাবে কাজ করে তাহলে উন্নত বেশি হইতো। সম্পূর্ণ পাবলিকের বুঝাই দেয় নাই, এখনো বাজার বুঝাবার আছে, ইজাদারেরও বুঝাই দেয় না ঠিক মতো। আমরা কোনো বরাদ্দ পাইনি। ওখানে আমাদের বাজারের ভিতরে দোকান ছিল, তখন বাজারের ভিতরে কাজ কমপ্লিট করার জন্য ভেঙে দেওয়া হলো, অস্থায়ীভাবে আমাদের এই ভবনটা দেওয়া হয়েছে। আমাদের যে মার্কেটগুলো হচ্ছে, এই মার্কেটগুলো যেন দ্রুত হয়, বরাদ্দ দেয় সরকারে, এ থেকে সরকার রাজস্ব পাবো, আর যারা দোকানদার এরাও সুবিধা পাবো। এলজিইডি ভবনগুলো বুঝিয়ে না দেওয়ায় তারা বরাদ্দ দিতে পারছেন না বলে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। তো ইতিমধ্যে আমি খবর পেয়েছি যে পূর্বের যে শেডঘরটি ছিল সেটি এখনো আমাদের স্থানীয় সরকার প্রকৌশল ডিপার্টমেন্ট থেকে এখনো হচ্ছে গিয়ে জেলার যে কমিটি আছে, এই হাটবাজার যে ব্যবস্থাপনা কমিটি, তার কাছে এখনো হস্তান্তরের প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়নি। তো এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার পরে আমরা পরের যে প্রসিডিউর সেটি যেতে পারবো। তো আমরা এই হস্তান্তরের জন্য অপেক্ষা করছি আসলে। তবে এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানান, স্থানীয় প্রশাসনের কাছে ভবন হস্তান্তর করা হয়েছে, দোকান বরাদ্দ দেওয়া স্থানীয় প্রশাসনের কাজ। আসলে এলজিইডি মেইনলি দেখা যাচ্ছে যে ভবন কনস্ট্রাকশন এবং ইয়ার কাজটা করে। এই ভূমির মালিক যেহেতু আমাদের স্থানীয় প্রশাসন, মানে ইউনো মহোদয় সহকারে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, ভবন পরবর্তীতে নীতিমালা অনুসারে তারা বিশেষ করে আমাদের ভবন নির্মাণ করে হস্তান্তর প্রক্রিয়াটা সাধারণত তাদের কাছে করা হয়। পরবর্তীতে হস্তান্তর হলে পরে দেখা যাচ্ছে সেই দোকানসমূহ দেখা যাচ্ছে বরাদ্দের ব্যাপারে লোকাল কমিটি সিদ্ধান্ত নেবে আর কি, স্থানীয় প্রশাসন। নির্মিত ভবনগুলো যেন দ্রুত সময়ের মধ্যে ব্যবসায়ীদের বরাদ্দ দেওয়া হয়, সেই প্রত্যাশা স্থানীয় ব্যবসায়ীদের। জুয়েল রানা, এখন জামালপুর। 5 দশক আগে যাত্রা শুরু করা মানিকগঞ্জ পৌরসভা প্রথম শ্রেণীতে উন্নতি হলেও নাগরিক সেবায় আসেনি তেমন কোনো পরিবর্তন। পৌরসভার প্রায় 300 কিলোমিটার সড়কের অধিকাংশই বেহাল দশা। সড়কে খানাখন্দ থাকায় বর্ষাতে দেখা যায় জলাবদ্ধতা, এতে দুর্ভোগে পড়েন নারী, শিশু, পথচারী এবং যানবাহন চালকরা। তবে পৌরসভার কর্মকর্তারা জানান, সড়ক সংস্কারের জন্য 7টি কাজের কার্যাদেশ দেওয়া হয়েছে। দ্রুতই নাগরিক দুর্ভোগ কমবে বলে আশাবাদী তারা। আসাদ জামানের প্রতিবেদন। 1972 সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় মানিকগঞ্জ পৌরসভা, যেখানে বসবাসরত পৌরবাসীর সংখ্যা প্রায় 2.5 লাখ। অথচ এই বিশাল জনগোষ্ঠীর জন্য থাকা প্রায় 300 কিলোমিটার সড়কে নেই কোনো নিয়মিত রক্ষণাবেক্ষণ ব্যবস্থা। এমনকি বেশিরভাগ সড়কের পাশেই নেই ড্রেনেজ ব্যবস্থা, ফলে একটু বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এদিকে বর্ষার শুরুতেই চলাচল আরও দুর্বিষহ হয়ে ওঠে। ভাঙাচোরা সড়কে জমে থাকা পানির মধ্য দিয়ে চলাচল করেন পথচারীরা। এমনকি রাস্তার পাশে ডাস্টবিন না থাকায় দুর্গন্ধে নষ্ট হচ্ছে পরিবেশ আর স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে স্থানীয়দের। পৌরসভার রোডে গাড়ি চালে খুব কষ্ট, রাস্তাঘাট খুব ভালো না। যে টাকা ইনকাম
সব হলে এই গাড়ি সারতেই দিন যায় আমাকে। আমাদের পৌরসভা এটা প্রথম শ্রেণীর, কিন্তু আমরা যেভাবে অবস্থান করছি বসবাস করছি এটা তৃতীয় শ্রেণীর কেউ ওভারটেক করে ফেলেছে। প্রায় 4-5 বছর যাবত রাস্তার এই বেহাল অবস্থা। বৃষ্টি হলে পারে এখানে গিরা পানির মতো জমে আসে, আর প্রতিদিন একটা দুইটা করে ভ্যান গাড়ি বা রিক্সা উল্টে যাচ্ছে। গাড়ি ঘোড়া ভাঙ্গে, এই ব্যারিং ভাঙতেছে, এই হাবস ভাঙতেছে, এই আপনার হুটমুট ভাঙে যেতেছে। পৌর নির্বাহী প্রকৌশলী জানান, ইতোমধ্যে পৌরসভার পক্ষ থেকে সড়ক সংস্কারের জন্য 7টি কাজের কার্যাদেশ দেওয়া হয়েছে। তবে টানা বৃষ্টির কারণে কাজ শুরু করা যাচ্ছে না। সমস্ত সংস্কার কাজ শেষ হলে সড়ক ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আসবে, যা নাগরিকদের দুর্ভোগ অনেকটাই কমিয়ে আনবে বলে আশাবাদী তিনি। 60টা স্কিম আছে আমাদের, কেবল শুরু হবে। ওয়ার্ক অর্ডার কন্ট্রাক্ট এগ্রিমেন্ট কেবল শুরু হয়েছে, তো কোনোটা ধরছে। এখন বৃষ্টিটা একটু কমলে পরে সবগুলি যদি কাজ স্কিমের কাজ যদি ধরে তাহলে অনেক কিছু দৃশ্যমান হবে। প্রতিষ্ঠার 53 বছর পেরিয়ে গেলেও নাগরিক সেবা দিতে ব্যর্থ হয়েছে পৌরসভা। যেখানে নাগরিকদের মৌলিক সুবিধা দিয়ে ব্যর্থ হয়েছে, সেখানে প্রথম শ্রেণীর তকমা শুধুই কাগজে কলমে। এখন প্রশ্ন, কবে ঘুচবে এই দুর্ভোগের দৃশ্যপট? প্রতিষ্ঠার 53 বছর পেরিয়ে গেলেও মানিকগঞ্জ পৌরসভা এখনও নাগরিক সেবা দিতে ব্যর্থ। যেখানে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত নয়, সেখানে প্রথম শ্রেণীর তকমা শুধুই কাগজে কলমে। এখন প্রশ্ন, কবে ঘোচাবে পৌরসভার এই দুর্ভোগের দৃশ্যপট? আসাদ জামান, এখন, মানিকগঞ্জ। শত বছরেও বেশি সময় ধরে নারায়ণগঞ্জ জেলায় টিকে আছে 5,000-এর মতো ক্ষুদ্র হুঁশিয়ারি শিল্প, যেখানে কাজ করেন 60,000-এর বেশি মানুষ, যারা উৎপাদন করেন প্রায় 4,000 কোটি টাকার তৈরি পোশাক। তবে অপরিকল্পিত এবং জরাজীর্ণ ভবনে কাজ করতে গিয়ে প্রায় দুর্ঘটনার শিকার হতে হয় এসব শ্রমিকদের। এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে হুঁশিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান আলী সজীবের তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। প্রায় 100 বছর আগে নারায়ণগঞ্জের নয়ামাটি, দেওভোগ ও উকিলপাড়ায় গড়ে ওঠে দেশের প্রথম হুঁশিয়ারি শিল্প। সময়ের সঙ্গে সঙ্গে শহর থেকে কেন্দ্র করে গড়ে ওঠে নিট গার্মেন্টস শিল্পাঞ্চলও। নিবন্ধিত অনিবন্ধিত মিলিয়ে 5,000-এর মতো ক্ষুদ্র হুঁশিয়ারি শিল্প গড়ে ওঠে এখানে। কর্মসংস্থান হয় 60,000-এর বেশি মানুষের। তবে এসব কারখানার ভবনগুলো গড়ে উঠেছে অপরিকল্পিতভাবে। নেই আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা, সরু গলিতে ঢুকতে পারে না ফায়ার সার্ভিসও। শ্রমিকরা কাজ করেন ভয় আর আতঙ্কে। নারী শ্রমিকদের জন্য নেই আলাদা কোনো শৌচাগারও। একটু বেশি ঝুঁকিপূর্ণ মনে হয়। রাস্তা ছোট, সিঁড়ি ছোট, অনেক মানুষ কাজ করে। মহিলাগুলি ওয়াশরুম নাই, পুরুষের সাথে যাইতে হয়। তারপরে পানীয় অপরিষ্কার। ভবিষ্যতে যদি কোনো বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটনা ঘটে, মানে মানুষগুলি অনেক প্রাণহানি যাবে। একটার সাথে একটা বিল্ডিং লাগানো, জানালা ভাঙ্গা সম্ভব না, দেয়াল ভাঙ্গা সম্ভব না। ইতিপূর্বে অনেকগুলো ফায়ার এখানে হয়েছে, যেটা দেখা যাচ্ছে যে আমাদেরকে অগ্নি নির্বাপন করতে অনেক বেগ পেতে হয়েছে। দেখা যায় যে এই মার্কেটগুলো অনেক পুরাতন, যেখানে আমাদের পানির সংকটটাই কিন্তু সবচেয়ে বেশি থাকে। নারায়ণগঞ্জের হুঁশিয়ারির পণ্য মানসম্পন্ন, দামি ও সস্তা। প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে পাইকাররা নিয়ে যাচ্ছেন তৈরি পোশাক। এসব পোশাক দেশের চাহিদা পূরণ করে যাচ্ছে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশেও। গেঞ্জির সেটটা বেশি নেই, এখানে আসলে সব কিছু পাওয়া যায়, সব কিছুর দাম একটু কম আছে। কুমিল্লা থেকে আসছি, আজকাল 7-8 বছর যাবৎ হুঁশিয়ারির সাথে ব্যবসা করি। তবে এখানে সুবিধা পাই, এদের নিজস্ব প্রোডাক্ট। বাংলাদেশ গার্মেন্টস শিল্পের মধ্যে যেমন সরকারি বিভিন্ন সহযোগিতা পায়, প্রণোদনা পেয়ে থাকে, কিন্তু বাংলাদেশ হুঁশিয়ারি অ্যাসোসিয়েশন সেই ধরনের কোনো সুযোগ সুবিধা পায় নাই। এবং মার্কেটগুলো অনেক বছর হওয়ার কারণে ঝুঁকিপূর্ণ বেশি হয়ে গেছে, যার কারণে সমস্যা হচ্ছে। মার্কেটের একের পর এক বিল্ডিং উঠতেছে, কিন্তু কোনো পাশেই কেউ এক্সিম গেটের কোনো ব্যবস্থা করে নাই। পাঠানোর ক্ষেত্রে সিপোর্টের মাধ্যমে আমরা পাঠাইতে পারতাম, তাহলে সেক্ষেত্রে আমরা একটা বেনিফিট পাইতাম সরকার থেকে। আর যেহেতু আমাদের এখন ইয়ারে পাঠাইতে হয়, কষ্টটা অনেক বাইরে যায়, যার কারণে আমাদের কোনো এই ব্যবসার সাথে সম্পৃক্ত থেকেও আমরা তেমন কিছু করতে পারতেছি না। হুঁশিয়ারি শিল্পের প্রসারে কাজ চলছে বলে জানান বাংলাদেশ হুঁশিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি। দ্রুতই ভবনের সমস্যা সমাধানের আশ্বাসও দেন তিনি। সার্ভিসের সাথে আলাপ করছি, মিটিং করছি কয়েকবার তাদের, এবং আমরা নিজেরাও হুঁশিয়ারি মার্কেটের মালিকদের চিঠি দিচ্ছি, যেমন অগ্নিকাণ্ডের প্রত্যেকের বিল্ডিংয়ের প্রত্যেকটা সেক্টরে যেমন প্রত্যেকেই যেমন অগ্নি সংযোগ ব্যবস্থা রাখলে হয় কি একটা রিস্ক কিছুটা মকুব হবে।
ঐতিহ্যবাহী এই শিল্পকে নিরাপদ ও ঝুঁকিমুক্ত রাখতে প্রয়োজন টেকসই পরিকল্পনা ও বাস্তবায়ন, মত সংশ্লিষ্টদের। এখন নারায়ণগঞ্জ। দেশের স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা দূর এবং সংস্কারের দাবিতে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন ছাত্র জনতা। মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় বন্ধ রয়েছে যান চলাচল। এ নিয়ে বিস্তারিত জানাতে নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস সোহাগ। সোহাগ, স্বাস্থ্যখাত সংস্কারে ছাত্র জনতা কি কি দাবি জানাচ্ছেন, আর অবরোধ কর্মসূচিতে যান চলাচলে ভোগান্তি কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। কেবলই শুরু হলো ঢাকা বরিশাল মহাসড়কের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের অবরোধ। গত 13 দিন যাবৎ এই যারা আন্দোলনকারী রয়েছেন তারা আন্দোলন করছেন, আমরা একটু দেখাবার চেষ্টা করছি। আজকেও সেই আন্দোলনের অংশ হিসাবে মহাসড়ক অবরোধ করা হয়েছে। একটু জানাবার চেষ্টা করছি স্বাস্থ্যখাত সংস্কারের এই আন্দোলন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনা হয়রানির প্রতিবাদে এটি চালু করা হচ্ছে। বরিশালের স্বাস্থ্যসেবা এখন কিন্তু রুগ্ন, আমাদের যে মৌলিক অধিকার সেটি কিন্তু হুমকির মুখে। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এখন কিন্তু নানা অব্যবস্থাপনা রয়েছে, দালাল সিন্ডিকেট রয়েছে, আর দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। রোগী পরিবহন ও ট্রলি নিয়ে বাণিজ্য চলছে। মেডিসিন ও ডায়াগনস্টিক সেন্টারের সিন্ডিকেটে রোগী জিম্মি রয়েছে। পুরাতন ভবনগুলো পুরাতন হয়ে গেছে, লিফটগুলো নষ্ট, অগ্নি নির্বাপন ব্যবস্থার অভাব রয়েছে, প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নেই, জীবন বাঁচাতে গিয়ে মৃত্যু নিশ্চিত হয়ে যাচ্ছে। এই কারণে কিন্তু তারা নানা দাবি জানিয়ে আসছে। আমরা যেটি দেখছি যে তাদের দাবিগুলো হচ্ছে অবকাঠামোর উন্নয়ন ও নিরাপদ ভবন, সব বিভাগে পর্যাপ্ত চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, টেকনিক্যাল ও টেকনিশিয়ান ও দক্ষ জনবল নিয়োগ, এমআরআই, আইসিইউ, ক্যাথল্যাব সহ আধুনিক যন্ত্রপাতি এগুলোর দাবি রয়েছে। সিন্ডিকেট ও হয়রানিমূলক চিকিৎসা সেবা, শিশু হাসপাতাল ও ক্যান্সার হাসপাতালের হস্তান্তর, স্বাস্থ্য অধিকারকে সব সংবিধান অনুযায়ী বাস্তবায়ন, এসব দাবিতেই কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছে গত কয়েকদিন যাবৎ। আজকে 13তম দিনে চলছে। এই 13তম দিনে কিন্তু এই আন্দোলন করতে গিয়ে আমরা যেটা দেখছি যে আন্দোলনটি করা হচ্ছে সেটি কিন্তু সবই যৌক্তিক এবং ন্যায্য দাবি। প্রত্যেকটা মানুষের, বরিশালবাসী, বরিশাল বিভাগবাসী, সারা বাংলাদেশবাসীর কিন্তু এই দাবি জন্য তারা একমত। এই দাবি করার সাথে সাথে মিডিয়া কর্মীরাও কিন্তু এখানে আসছে এবং এই দাবিগুলোর প্রতি একমত জানিয়ে তারাও কিন্তু বিভিন্ন নিউজ প্রচার করছে। তবে একটা জিনিস জানিয়ে রাখি, এই আন্দোলন করতে গিয়ে কিন্তু জনসাধারণের কিন্তু ভোগান্তিও তৈরি হচ্ছে। সেই ভোগান্তির কারণে কিন্তু আমরা যেটা দেখি যে প্রতিদিন নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় যানজট তৈরি হচ্ছে এবং যানজটের কারণে কিন্তু অসংখ্য মানুষ ভোগান্তিতে পড়ছেন এবং এখনো কিন্তু সেটি রয়েছে। যেই স্বাভাবিক যে পরিস্থিতি সেটি কিন্তু থাকছে না এবং যানজটে নাকাল হচ্ছে সাধারণ মানুষ। প্রতিদিন কিন্তু তাদের অফিস, আদালত সহ স্কুল কলেজের যে যাতায়াত সেগুলো কিন্তু বিঘ্নিত হচ্ছে এবং ব্যবসা বাণিজ্যও সমস্যা হচ্ছে। এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে সরকারের কাছে কিন্তু দাবি জানিয়েছেন যাতে স্বাস্থ্য খাতের এই সমস্যা এবং সেবা বিঘ্নিত না হয় এবং এই সেবার যেন দাবিগুলো মেনে না হয়, সেজন্যই তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য একটি, সেটি হচ্ছে বরিশালবাসীর উন্নয়ন, বরিশালবাসীর যে স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং সারা দেশবাসীর স্বাস্থ্য খাতের উন্নয়ন। আর এজন্য এই আন্দোলনকে কেউ কেউ বলছেন যে একেবারেই যৌক্তিক এবং এই আন্দোলনের যে ধারাবাহিকতা সেটি যতদিন চলবে। তারা জানাচ্ছেন একটা জিনিস, যে এই আন্দোলনের ফলে যে সমস্যা তৈরি হয়েছে এই সমস্যা সমাধানের জন্য দ্রুত স্বাস্থ্য উপদেষ্টা সহ স্বাস্থ্য খাতের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদের কাছে দাবিটি করা হচ্ছে এবং দ্রুত যদি এই দাবি মেনে নেওয়া হয় তাহলে তারা তাদের এই আন্দোলন থেকে ফিরে যাবেন। এবং বরিশালবাসী চাচ্ছে, আসলে বরিশালের দীর্ঘদিনের এই দাবি ছিল এটি, এখনকার ছাত্র জনতা সেটি কিন্তু আন্তরিকভাবে চালিয়ে যাচ্ছে এবং এই আন্তরিকভাবে চালিয়ে যাওয়ার কারণে বরিশালবাসীর একটা সমর্থনও তারা পাচ্ছেন। একটা জিনিস জানিয়ে রাখি, যে কোনো আন্দোলনের একটি উদ্দেশ্য এবং লক্ষ্য থাকে, সেই উদ্দেশ্য লক্ষ্য যখন বাস্তবায়িত হয় তখন কিন্তু আন্দোলনের আর প্রয়োজন হয় না। একটা জিনিস আমরা কিন্তু এর আগেও প্রচুর দেখিয়েছি, প্রচুর জানিয়েছিলাম যে বরিশালের যে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, বলা হয়ে থাকে যে দক্ষিণ এশিয়ার
সর্ববৃহৎ হাসপাতাল, সেই সর্ববৃহৎ হাসপাতালটির কিন্তু এখন বেহাল দশা নাই। এখানে তাদের কিন্তু চিকিৎসক সংকট রয়েছে এবং নানা ধরনের সংকট রয়েছে। এখানে যারা চিকিৎসা সেবা নিতে আসেন তারা কিন্তু নিজেরাই অসুস্থ হয়ে পড়েন এবং সাথে করে যেসব অভিভাবক আসেন তারাও কিন্তু অসুস্থ হয়ে পড়েন। এসব সমস্যার সমাধানের লক্ষ্যেই কিন্তু এই আন্দোলন চলছে। গতকালকে আমরা দেখেছি যে 5-6 ঘন্টা শুক্রবার দিনেও মহাসড়ক অবরোধ করে রাখা হয়েছিল। 5 থেকে 6 ঘন্টা এই অবরোধ ছিল, তখন যানজট তৈরি হয় এবং সাধারণ মানুষ দুর্ভোগে পড়ে। আজকেও হয়তো সেই অবস্থা কতক্ষণ থাকবে, কেবল শুরু হয়েছে, এখন পর্যন্ত বলা যাচ্ছে না। আমরা এই আন্দোলনের সঙ্গে রয়েছি, পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপডেট। একটা জিনিস জানিয়ে রাখি যে বর্তমান পরিস্থিতিতে যে অবস্থা তৈরি হয়েছে, গণ আন্দোলন, এটি বরিশাল ব্লকের আন্দোলন। বরিশাল ব্লকের সারা বাংলাদেশে, শুধু কিন্তু বরিশাল নিয়ে নয়, সারা বাংলাদেশের স্বাস্থ্যখাত অব্যবস্থাপনা, ভোগান্তি এবং হয়রানি নিয়ে তারা এই আন্দোলনটি করছে। এই আন্দোলন কবে শেষ হবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না এবং এই সমস্যার সমাধানে কিন্তু দ্রুত যেন স্বাস্থ্য কর্মকর্তারা এবং স্বাস্থ্য উপদেষ্টা এই সমস্যার সমাধানে এগিয়ে আসেন, এই দাবিটি জানিয়েছেন এখানকার আন্দোলনকারীরা। এতটুকুই ছিল বরিশালে মহাসড়ক অবরোধ করে যে আন্দোলন চালানো হচ্ছে তার সবশেষ খবর। বরিশালে ছাত্র জনতার অবরোধ কর্মসূচির সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন সহকর্মী ফেরদৌস সোহাগ। এবার অন্য খবর। নানান সমস্যায় জর্জরিত নরসিংদী পৌরসভা। মূল সড়ক দখল করে নির্মাণ সামগ্রী রাখা, জলাবদ্ধতা এবং নিয়মের তোয়াক্কা না করেই যখন তখন ট্রাক লরি প্রবেশ করায় যানজট যেন এখন নিত্যসঙ্গী। এছাড়া সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় নাকাল পৌরবাসী। পৌর কর্তৃপক্ষ আশ্বাসের বাণী শোনালেও তা কবে কার্যকর হবে সে নিয়েও রয়েছে নানান প্রশ্ন। কাউসার আহমেদের ছবিতে রাকিবুল ইসলামের প্রতিবেদন। মেয়র দিনের বেলা ঢোয়া নিষেধ, এটা মেয়র সব তুলে দেওয়ার পরে সারা দিনের বেলায় ঢুকায় জামজট লাগায় দেয় নরসিংদীর ভিতরে, আর কেউ কিছু বললে মাইক দূর করে। এবার পৌরসভা স্লিপ তারা না দিলে, না কাটলে তাদের মারে গাড়িগুলো। অটোরিকশা চালকের এই বক্তব্যে আন্দাজ করা যায় নরসিংদী পৌরসভার অব্যবস্থাপনার চিত্র। প্রথম শ্রেণীর পৌরসভার তকমা লাগলেও জনজীবনে ফেরেনি এতটুকু স্বস্তি। শহরের বালুরচর, বাজির মোড়, বুয়াকুড়, সেবাসংঘ মোড়, শিক্ষা চত্বর বাজার থেকে শুরু করে বাসস্ট্যান্ড এলাকা, যেখানে চোখ যায় স্তূপ করে রাখা নির্মাণ সামগ্রী, যা দীর্ঘদিন ধরে পড়ে আছে সড়কে, যাতে হাঁটাচলা করা দায় পৌরবাসীর। এছাড়া সামান্য বৃষ্টিতে শহরের গুরুত্বপূর্ণ অন্তত 30টি পয়েন্টে তৈরি হয় জলাবদ্ধতা। এছাড়া নিয়মের তোয়াক্কা না করে দিনের বেলায় শহরের ভেতর চলাচল করছে ট্রাক ও লরি, যাতে যানজটে নাকাল অবস্থা স্থানীয়দের। তথ্য বলছে ব্যক্তিগত ভবন নির্মাণ এবং ডেভেলপার প্রতিষ্ঠান ছাড়াও সড়ক দখল করছে নির্মাণ সামগ্রী ব্যবসায়ীরা, যা নিয়মিত ভোগান্তিতে ফেলছে সকল শ্রেণী পেশার নাগরিকদের। ইট বালু তো তেমন হয় যে পয়সা ওলারা দ্বারা রাত হয় তো কিছু সমস্যা আমরা কয়ে তখন লাভ নাই। এই দেখেন রাস্তাটা 8 ফিট থাকার কথা, 12 হাত থাকার কথা, এখানে আসলে 4 হাত বা 6 হাত হবে, এত বেশি না। তারপরে এইদিকে দেখেন আপনি এই যে কংক্রিট দেওয়া রাস্তাতে ইট আনলো সব দিনের বেলা হয়, যার জন্য এই রাস্তাটা জ্যাম হয়ে থাকে। পানি জমলে নরসিংদী শহরে বিশাল দুর্ঘটনা ঘটে, যেমন অটোরিকশা, ইজি বাইক এগুলো উল্টে যায়। এসব সমস্যা সমাধানের কথা বলছে পৌর নির্বাহী কর্মকর্তা। জানান চলতি মাসের মধ্যে সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। পৌরসভা আইন 2009 অনুযায়ী পৌর এলাকার মধ্যে যে সকল রাস্তা আছে এই রাস্তার মধ্যে নির্মাণ সামগ্রী রাখা যাবে না। পৌর এলাকার যে 17টি এন্ট্রি পয়েন্ট আছে এই এন্ট্রি পয়েন্টে আমরা ট্রাফিক পুলিশ এবং পৌর পুলিশ নিয়োগের একটা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা 13টি পয়েন্ট আইডেন্টিফাই করেছি। আমরা এই 13টি পয়েন্টের যে ড্রেনগুলো আছে আমরা এগুলো একটা মাস্টার প্ল্যান হাতে নিয়েছি। এই ড্রেনগুলো পুনর্নির্মাণ করতে হবে। পুনর্নির্মাণ না করা পর্যন্ত সমস্যার আপাতত সমাধান হবে না। তবে তাৎক্ষণিকভাবে আমরা ড্রেনের পিটগুলো পরিষ্কার রাখা, ড্রেনের যে ময়লাগুলো সেগুলো পরিষ্কার রাখার কাজ আমরা চলমান রাখছি। 52 বছরের পুরনো নরসিংদী পৌরসভায় প্রায় 3 লাখ মানুষের বসবাস। বিভিন্ন সময় নাগরিক সেবার আশ্বাস মিললেও সুবিধা নিশ্চিত হবে কবে, সে প্রশ্ন সবার। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। গাজীপুরে সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সমাবেশ এবং মানববন্ধন করছেন বিভিন্ন জেলার গণমাধ্যম কর্মীরা। দাবি উঠেছে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির। এ নিয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া প্রেস ক্লাব থেকে মেজবাহ উদ্দিন পলাশ এবং চাঁদপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তালহা জুবাইর। তবে শুরুতে পলাশ, আপনার কাছে জানতে চাই যে কুষ্টিয়া প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধন থেকে গণমাধ্যম কর্মীরা কি বার্তা দিচ্ছেন?
রোশন, গণমাধ্যম কর্মীরা বলছেন যে এই যে গাজীপুরে নৃশংসভাবে যে সাংবাদিককে যে হত্যাকাণ্ডর পরে কিন্তু আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সারা দেশে কিন্তু প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে এবং তারই অংশ হিসাবে দেখছেন আমার পেছনে ঠিক যে কুষ্টিয়া প্রেস ক্লাবের সাংবাদিকরা রয়েছেন, তারা কিন্তু এই জেলায় যারা কর্মরত সাংবাদিক তারা কিন্তু এই দাবিতে তারা জানাচ্ছেন যে এই যে নৃশংস যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে এবং তাদের কঠোর বিচার করতে হবে। কেননা একটি খবর সংগ্রহ করতে গিয়ে কিন্তু মূলত যে বৃহস্পতিবার রাতে কিন্তু যে সেখানে আসলে গাজীপুরে সেখানে যে একজন বাচ্চা নামে একজনকে ধাওয়া করে সেই ফুটেজ সংগ্রহ করতে গেলে কিন্তু যে গাজীপুর যে প্রতিনিধি গাজীপুরের যে প্রতিদিনের যে কাগজের যে প্রতিনিধি তুহিনকে যে নৃশংসভাবে হত্যা কাণ্ড যেটি আসলে বলছেন যে কোনোভাবেই প্রকাশ্যে যে এরকম হত্যাকাণ্ড এটি আসলে তারা কোনোভাবে মানতে পারছে না। তারা বলছেন যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের কঠোর বিচার তারা করতে হবে এবং প্রশাসন এই হত্যাকাণ্ডের সাথে যারা তাদের আইনের আওতায় এনে তাদের যে বিচার সেটি আসলে নিশ্চিত করতে হবে। মূলত আসলে এই যে এছাড়াও যে সারা দেশে যে সাংবাদিকদের উপর যে হামলা, মূলত যে খবর সংগ্রহ করতে গেলেই কিন্তু এরকম হামলার শিকার হচ্ছেন সাংবাদিক। এই জন্য এতে কিন্তু প্রশাসনের কিন্তু আসলে যে প্রশাসনের যে নিরাপত্তার যে বিষয়টি যে বারবার যে নিগৃহীত হচ্ছে সাংবাদিকরা, এই বিষয়গুলো আসলে তারা জানাচ্ছেন এবং তারা বলছেন যে কোনোভাবেই এরকম যে হামলা সেটি আসলে তারা কোনোভাবেই মানতে চান না এবং এই হামলার সাথে যারা জড়িত তাদের যে বিচারের আওতায় আনতে কিন্তু তারা দাবি জানাচ্ছেন। মূলত যে কুষ্টিয়া প্রেস ক্লাবের যারা সাংবাদিকরা তারা কিন্তু এই যে মানববন্ধন এবং সমাবেশে তারা কিন্তু দাঁড়িয়েছেন। তারা এছাড়াও যে এখানে যে বিভিন্ন গণমাধ্যমে যারা কাজ করেন তারা রয়েছে, এছাড়াও যে কুষ্টিয়ার যে সাংবাদিক অধিকার পরিষদ, সেই অধিকার পরিষদের যারা সদস্য রয়েছেন তারাও ঠিক এখানে রয়েছেন। সব মিলে আসলে তারা কিন্তু তাদের একটাই দাবি যে এই যে গাজীপুরের যে সাংবাদিক তুহিন হত্যা, সেই তুহিন হত্যার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং তাদের যে বিচার সেটি নিশ্চিত করতে হবে। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে। এবার আমরা একটু চাঁদপুরের পরিস্থিতি জানতে চাই। তালহা জুবাইর জানাবেন যে চাঁদপুর প্রেস ক্লাবের সামনে গণমাধ্যম কর্মীরা দেখছি মানববন্ধন করছেন, সেই সমাবেশের সবশেষ পরিস্থিতি কি আর তারা কি কি দাবি তুলছেন এই সমাবেশ থেকে? আসলে চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে কিন্তু চাঁদপুরের যত সাংবাদিকদের পেশাজীবী সংগঠন রয়েছে সকলে কিন্তু আসলে উপস্থিত হয়েছেন। একই ব্যানারে কিন্তু আজকে তারা গাজীপুরের যে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের কিন্তু প্রতিবাদ জানিয়েছেন। আসলে এই মানববন্ধনের মধ্য দিয়ে যারা সাংবাদিক রয়েছেন তারা বলছেন যে এরকম দিনের বেলা প্রকাশ্য দিবালোকে একজন সাংবাদিককে যখন হত্যা করা হয় তখন কিন্তু তারা নিজেরাও কিন্তু শঙ্কিত রয়েছেন এবং সাংবাদিকদের পরিবাররাও কিন্তু শঙ্কিত সামনে পেশাগত কাজ করার জন্য। একই সাথে যারা সাংবাদিক নেতৃবৃন্দ রয়েছেন এবং মাঠ পর্যায়ে সাংবাদিক রয়েছেন তারা বলছেন এই হত্যাকাণ্ডের যারা দোষী রয়েছেন শুধু তাদেরকে আইনের আওতায় আনলেই হবে না, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির তারা দাবি জানিয়েছেন। একই সাথে এই হত্যাকাণ্ডের পেছনে যারা কলকাঠি নেড়েছেন বা কেউ যদি থেকে থাকে তাদেরকেও কিন্তু আইনের আওতায় আনার কিন্তু তারা দাবি জানিয়েছেন। সাংবাদিক সমাজ বলছেন আজকের এই বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধনের যে সাগররুনি হত্যাকাণ্ড থেকে শুরু করে সারা বাংলাদেশের যত সাংবাদিকের হত্যার ঘটনা ঘটেছে প্রত্যেকের কিন্তু এই হত্যার সাথে যারা জড়িত রয়েছেন প্রত্যেকের কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির কিন্তু তারা দাবি করছেন। একই সাথে তারা বলছেন যে এই যে সাংবাদিক তুহিন হত্যার শিকার হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারকে কিন্তু তারা জোর অনুরোধ জানিয়েছেন এবং তাদের পরিবারের নিশ্চিত নিরাপত্তার কিন্তু তারা দাবি জানিয়েছেন। আসলে এই আজকের এই মানববন্ধনে এসে সাংবাদিকরা বলছেন যে এইভাবে যদি একটি দেশের চতুর্থ স্তম্ভ বলে যে সাংবাদিক সমাজকে চিহ্নিত করা হয়, তারা যদি সমাজের অবিচার অন্যায়
তুলে ধরতে গিয়ে যদি জীবন দেওয়ার মতো ঘটনা ঘটে তাহলে কিন্তু আসলে তাদের কলম কিন্তু থেমে যাবে, এবং যদি কলম থেমে যায় তাহলে কিন্তু কোনো রাষ্ট্র কিংবা সমাজ কিন্তু আসলে কেউই কিন্তু ভালো থাকবে না। এবং এই সমাজের অবিচার, অন্যায়, অত্যাচার তুলে ধরার জন্য সাংবাদিকদেরকে তাদেরকে পর্যাপ্ত কিন্তু যেই নিরাপত্তার ব্যবস্থা রয়েছে তা কিন্তু সরকার কিংবা দেশ থেকে কিন্তু সেই নিরাপত্তার কিন্তু নিশ্চয়তা তারা চাচ্ছেন। এবং একই সাথে এই সাংবাদিক পরপর যে গাজীপুরে যে 2 জন সাংবাদিকের উপরে হামলার ঘটনা ঘটেছে এবং একজনকে নৃশংসভাবে হত্যা করেছে, প্রত্যেকটি ঘটনার কিন্তু তারা কিন্তু বিচার চেয়েছেন, এবং একই সাথে আগামীর দিনগুলোতে যাতে সাংবাদিকরা সুষ্ঠুভাবে তাদের কাজ পরিচালনা করতে পারে সেই বিষয়টা কিন্তু নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি তুলেছে। তো সবকিছু মিলিয়ে রওশন, এই ছিল আমার সেই চাঁদপুর থেকে মানববন্ধনের সবশেষ খবর। গাজীপুরের সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় গণমাধ্যম কর্মীরা প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধন করছেন। সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে চাঁদপুর এবং কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। বগুড়ার সারিয়াকান্দির হাটে বাড়ছে পাটের সরবরাহ, দামও ভালো পাচ্ছেন কৃষকরা। এমন বাজার পরিস্থিতি অব্যাহত থাকলে লাভবান হওয়ার আশা করছেন পাট ব্যবসায়ীরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে সারিয়াকান্দি পাটের বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজিদুর রহমান। মাজের, পাটের দাম দর কেমন দেখছেন, পরিস্থিতি কি দেখছেন হাটের, বিস্তারিত জানাবেন। চরাঞ্চলের যে পাট উৎপাদন হয় এটি কিন্তু তাদের মূল ফসল হিসাবে ধরে নেয় চরাঞ্চলের মানুষগুলো। আর এই পাটের কিন্তু বর্তমানে যে মৌসুম সেটি কিন্তু শুরু হয়েছে। আজকে যে সারিয়াকান্দি, বগুড়ার সারিয়াকান্দি হাটে কিন্তু প্রচুর পরিমাণে পাটের সরবরাহ হয়েছে এবং দামটিও মোটামুটি ভালো পাচ্ছে এখানকার যে পাট চাষি তারা। আজকে যে পাটের দরদাম সেটি হলো প্রতি মন পাট বিক্রি হচ্ছে 35 থেকে 3800 টাকা মন দরে বিক্রি হচ্ছে, এবং এই দামে বিক্রি করে কিন্তু কৃষকরা মোটামুটি এখানে যে তারা লাভবান সেটি হতে পারছেন বলে তারা জানিয়েছেন। আর আজকে কৃষকরা যেটি জানিয়েছেন সেটি হলো পাটের যে তাদের খরচ, প্রতিমন পাট চাষ করতে, আবাদ করতে তাদের খরচ হয়েছে প্রায় 2500 টাকা, 2000 থেকে 2500 টাকা। সেখানে প্রায় 1000 থেকে 1200-1500 টাকা তারা লাভবান হচ্ছেন। আর এদিকে কৃষি বিভাগের তথ্য মতে এবারে বগুড়াতে 7722 হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে, যেখানে 1,24,000 বেল পাট উৎপাদন হবে। আর এক বেল সমান 182 কেজি, অর্থাৎ এখানে পাটের যে আবাদ সেটি কিন্তু বেড়েছে। এবং এখানে যে পাট ব্যবসায়ীরা তারা যেটি বলছেন যে এখানে যে পাটকলগুলো যেগুলো বন্ধ রয়েছে সে পাটকলগুলো যদি চালু করা যায় তাহলে পাটের ব্যবসাটি ভালো হবে, তারা যেমন লাভবান হতে পারবেন এবং এখানে বাংলাদেশে যে বৈদেশিক মুদ্রা অর্জন সেটিও কিন্তু বাড়বে। আর এক্ষেত্রে পাটের যে মিলগুলো বন্ধ রয়েছে সেগুলো চালু করার দাবি জানিয়েছেন তারা। আর আরেকটি বিষয় ব্যবসায়ীরা যেটি জানিয়েছেন, তাদের যে বকেয়া টাকাগুলো বিভিন্ন পাট মিলগুলোতে মানে পাটকলগুলোতে পড়ে আছে, সে পাটকলগুলোতে তাদের বকেয়া যে টাকা সে টাকাগুলো তারা যদি পান তাহলে হয়তো পাটের যে তারা যে পাটে কেনা বেচা তারা একটু ভালো করতে পারবেন, তারা স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারবেন। তো এইভাবে কিন্তু পাট বেচা কিনা হচ্ছে এবং এই পাট বেচা কিনা এখনও চলবে 1 থেকে 1.5 মাস। কিন্তু পাটের যে বেচা কিনা সেটা 1 থেকে 1.5 মাস আরও চলবে এবং বিভিন্ন হাট বাজারে, বিশেষ করে চরাঞ্চলে যে হাট বাজারগুলো রয়েছে সে হাট বাজারগুলোতে জমজমাট পাটের যে বাজার সেটি বসবে এবং কেনা বেচাও বেশ ভালো হবে। এবং কৃষকরা বলছেন এই দামটি যেন আরও কিছুদিন অব্যাহত থাকে এবং এই অব্যাহত দাম থাকলেই কিন্তু তারা লাভবান হতে পারবেন এবং ভবিষ্যতে তারা আরও ভালো পাট চাষ করতে পারবেন। তো এই ছিল রওশন আমার কাছে বগুড়ার সারিয়াকান্দি পাটের হাট থেকে পাটের দরদাম নিয়ে সর্বশেষ। বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাজিদুর রহমান। প্লাস্টিক পণ্যের আধিপত্যের মধ্যেও টিকে আছে বাঁশ এবং বেতের পণ্য। বরগুনায় সাপ্তাহিক হাটের দিনে জমে উঠেছে বাঁশ এবং বেতের তৈরি বাহারি এসব পণ্যের বেচাকেনা নিয়ে বিস্তারিত জানাতে শহরের শাহাপট্টি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, বাঁশ এবং বেতের পণ্যের দাম কেমন দেখছেন আর প্রতি হাটে কি পরিমাণ পণ্য বেচাকেনা হয়? রওশন, বাড়ির পাশে বাঁশ জাত কিংবা বেত বাগান এটি আমাদের চিরায়ত বাংলার একটা ঐতিহ্য এবং সেই গ্রামের যে বৌঝিরা তারা যে হস্তশিল্পের বিভিন্ন ধরনের পণ্য যেমন
এখানে চালন, কুলা সহ নানা পণ্য তারা তৈরি করে থাকেন অবসর সময়, এবং সেগুলো প্রান্তিক পর্যায় থেকে এই হাটে নিয়ে আসা হয়। আপনাকে জানিয়ে রাখি যে এটি আমি যেখানে রয়েছে এটি বরগুনার শাহাপট্টি হাট। এখানে ঠিক 50 বছর আগে থেকে এই ধরনের পণ্য বেচা কেনার জন্য সপ্তাহে 2 দিন কিন্তু হাটের দিনে এখানের যে ব্যবসায়ীরা রয়েছেন তারা পসরা সাজিয়ে বসেন, এবং এখানের বাজারগুলোতে আমরা দেখেছি যে চেয়ার, টেবিল, বইয়ের সেলফ, মোড়া, কুলা, ঝুড়ি, ঢোল, চাটাই এই ধরনের পণ্য কিন্তু এখানে পাওয়া যায়। তবে কালের বিবর্তনে যে অন্যান্য পণ্যের দাম অনেক বাড়লেও এখানে আমরা আজকে বাজার ঘুরে দেখেছি যে বিভিন্ন ধরনের যে বেত এবং বাঁশের পণ্যের দাম কিন্তু 5 বছর আগের থেকে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন। তো এই সময় যখন মাছ ধরার জন্য চাটাই এর প্রয়োজন হয়, তারা কিন্তু এখান থেকে যারা গ্রাহক তারা কিন্তু কিনতে আসছেন, এবং বিশেষ করে জেলেরা বা কৃষকরা তারা যে অবসর সময় বাড়িতে যেসব গবাদি পশু কিংবা হাঁস মুরগি পালন করেন তার জন্য বিভিন্ন ধরনের খাঁচা এবং ধান রাখার জন্য গোলা, এই পণ্যগুলো এখানে বেশ বেচা কেনা হচ্ছে। এবং প্রতি হাটে আপনি আগেই জানিয়ে রাখি যে প্লাস্টিক পণ্য এই বাজারটা কিন্তু দখল করার চেষ্টা করছে এবং দখল করে নিয়েছে বলা যায়। তার মধ্যেও কিন্তু এখানে এই পণ্যগুলো কিন্তু এখনো বেচা কেনা হচ্ছে, এবং সেখানে প্রতি হাটে দেখা যাচ্ছে যে 50,000 থেকে 1 লক্ষ টাকা, কোনো সময় এর বেশিও বেচা কেনা হয় এই শাহপট্টি। এখানে যারা ব্যবসায়ী কিংবা এখানে যারা পণ্যগুলো নিয়ে আসছেন তাদের সাথে আমাদের কথা হচ্ছে, তারা জানিয়েছেন কয়েক বছরে এদেশের তৈরি বাঁশ ও বেতের তৈরি এই যে জিনিসের সেগুলো কয়েক বছর আগে অনেক মূল্য ছিল। তবে প্রান্তিক পর্যায়ে আমরা দেখেছি যে বাঁশ ও বেতের পণ্যের কিন্তু সে ধরনের বাঁশের উৎপাদন বা বেতের উৎপাদন কমে যাওয়ার ফলে যারা এখানের এই হস্তশিল্প তৈরি করে থাকেন তাদের চাহিদা কমে যাওয়ার কারণে তারাও বিপাকে পড়েছেন, এবং এই পেশায় অনেকেই ঝুঁকতে চাচ্ছেন না। তারা চাচ্ছেন যে সরকার যদি উদ্যোগ নেয় এবং তাদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করে, তাহলে কিন্তু এই শিল্পটা প্রান্তিক পর্যায় থেকে শহর থেকে কিন্তু দেশের বাইরের গণ্ডিও পেরোতে পারে। কেননা এখানে যে পণ্যগুলো, এই পণ্যগুলোর কিন্তু দেশের বাইরেও কদর রয়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন। তো এই ছিল বরগুনা শাহপট্টি থেকে আমার কাছে সবশেষ তথ্য। রোশন। বরগুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী জিয়াদ মাহমুদ। চাঁদপুরের খুদে ফুটবল তারকা সোহান সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার ক্রীড়াশৈলী নজর কাড়ে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের। তারেক রহমানের নির্দেশনায় সোহানের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি। তালহা জুবাইরের প্রতিবেদন। ক্লাস 1-এর ছাত্র 6 বছরের ছোট্ট শিশু সোহান। ফুটবলের সাথে তার গড়ে উঠেছে সখ্যতা। মাত্র 2.5 বছর বয়সে প্রয়াত দাদা শাহ আলমের কিনে দেয়া বলে প্রথম পরিচয় হয় ফুটবলের সাথে। সেই থেকে ছোট্ট সোহান প্রেমে পড়ে ফুটবলের। অল্প সময়েই আয়ত্ত করে ড্রিবলিং সহ দারুণ সব স্কিল। ছোট্ট সোহানের স্বপ্ন একদিন হয়ে উঠবে পছন্দের খেলোয়াড় মেসির মতো। ফুটবল খেলোয়াড় মেসির মতো বন্ধুদের সাথে, আব্বুর সাথে খেলি। কখন খেলো? সকালে, দুপুরে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার 5.5 গ্রামের মোহাম্মদ সোহেল প্রধানের ছেলে সোহান। স্থানীয় বাজারের সাইকেল গ্যারেজ দিয়ে কোনোরকম চলছে তার সংসার। টানাটানির সংসারেও ছেলেকে প্র্যাকটিস করাতে ভুলেন না তিনি। স্বপ্ন বুনছেন ছেলে একদিন ফুটবল খেলায় বিশ্বমঞ্চে তুলবে বাংলাদেশকে। খেলাধুলা, ফুটবল খেলা আমার খুব শখের বিষয়। আমি ফুটবল খেলা খুব পছন্দ করি, তাই আমি ওর একটু নজর দিচ্ছি ফুটবল খেলা যাতে ভালো করে একদিন। এটা আমার ছেলে না, এটা দেশের সম্পদ। এই দেশের সরকার বা বিকেএসপি বা ভালো উচ্চ ধরনের মানুষ যাতে আমার ছেলে এমন ব্যবস্থা করে দেয় জাতীয় দলের হয়ে খেলা এবং বিশ্বমঞ্চ যাতে ভালো করে। ভালো পরিবেশ আর সঠিক পরিচর্যা পেলে সোহান একদিন বড় খেলোয়াড় হতে পারবে। সরকারকে সোহানের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান এলাকাবাসীর। আমরা আসলে চাই যে সোহান যেন বাংলাদেশে বড় উন্নত একটা খেলোয়াড় হতে পারে বা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে। সোহান এখন আমাদের সবারই গর্ব। সোহান ইনশাল্লাহ যদি একটা ভালো সুযোগ সুবিধা পায় দেশের জন্য ভালো কিছু করবে। আমি সোহানের প্র্যাকটিস দেখেছি, সত্যি ওর স্কিল বা ওর ড্রিবলিং, ওর বলের কন্ট্রোল, ওর যে ক্ষিপ্রতা সবই আমার কাছে চমৎকার লেগেছে। সোহান ও তার পরিবারের সদস্যদের সাথে দেখা করতে যান জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তারেক রহমানের নির্দেশে তিনি সোহানের মতো প্রতিভাবান সব শিশুদের বিকাশে সহায়তার আশ্বাস দেন। এই সোহানের পড়াশোনা থেকে শুরু করে ওর খেলাধুলার সকল দায় দায়িত্ব আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিয়েছেন, এবং পারিবারিকভাবেও
তার যেই পাশে থাকার জন্য আমার দল, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই সোহানের পরিবার এবং সোহানের বাবার পাশে রয়েছে। আমিনুল হকের কাছ থেকে পুরস্কার পেয়ে খুশি সোহান ও তার পরিবার। মনে হইল এই দেশে আমার জন্ম নেওয়া এক সার্থক বিষয়। আজ বাংলাদেশ জন্ম নিয়ে আমি মনে করি এক সার্থককারী লোকই আমি। আমার ছেলের খেয়াল রাখবেন। আমার খুব ইচ্ছা বিকেএসপিতে ভর্তি করার। সাময়িক সুযোগ সুবিধা নয়, সারা দেশে ছড়িয়ে থাকা প্রতিভাবান শিশুদের খুঁজে পরিচর্যা করা হলে একদিন বদলে যাবে দেশের ক্রীড়াঙ্গনের চিত্র, এমনটাই বলছেন স্থানীয়রা। তালহা জুবায়ের, এখন চাঁদপুর। শেষ করছি এখন জনপদে, তার আগে শিরোনামগুলো আরও একবার। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় রাতভর আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান, প্রধান আসামি মিজান সহ গ্রেপ্তার 7। খেলার মান উন্নয়নে 14 উপজেলায় খুলল মিনি স্টেডিয়াম, নাটোর থেকে উদ্বোধন করলেন যুব এবং ক্রীড়া উপদেষ্টা। কক্সবাজারের পেকুয়ায় বেড়িবাঁধ দখল করে অবৈধ স্থাপনা, দুর্যোগে প্রাণহানির ঝুঁকি নিয়ে নিম্ন আয়ের মানুষের বসবাস। এবং জামালপুরে কাজ শেষ হওয়ার 5 বছরেও গ্রামীণ বাজারের 6 ভবন বুঝিয়ে দেয়নি এলজিডি, রক্ষণাবেক্ষণ না থাকায় এখন মাদক সেবীদের আস্তানা। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে যুক্ত থাকতে ভিজিট করুন youtube.com/c/ekontv।